প্লেন হাইজ্যাক তো সবাই শুনেছেন, কিন্তু কখনো আপনার টেলিভিশন সেটটাও হাইজ্যাক হয়ে যেতে পারে শুনেছেন কি? তাহলে শুনুন। ভাবুন তো, আপনি রাতের বেলা একা বসে টিভি দেখছেন, সবকিছু একদম স্বাভাবিক। হঠাৎ টিভি স্ক্রিন কেঁপে উঠল, সংবাদ উপস্থাপক অদৃশ্য হয়ে গেলেন। তার জায়গায় হাজির হলো এক অদ্ভুত মুখোশধারী মানুষ। সে অদ্ভুতভাবে হাসছে, এলোমেলো কথা বলছে, আর মনে হচ্ছে যেন পুরো টিভি স্টেশনটাই সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। আমরা আপনার পুরো গতিবিধির উপর নজর রাখছি, আপনি কোথাও পালাতে পারবেন না। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এটা কিন্তু কোনো সিনেমা নয়, এটা সত্যি ঘটনা। এমনটাই ঘটেছিল। আর আজও কেউ জানে না কে ছিল সেই মুখোশের আড়ালের মানুষ। নমস্কার, আপনারা আমার সঙ্গে দেখছেন বাংলা ইনসাইট উইথ অভি। আজকের গল্প ম্যাক্স হেডরুম সিগন্যাল হাইজ্যাকিং। শুরু হলো এক অসম্ভব ঘটনা। সাল 1987, স্থান আমেরিকার শিকাগো শহর। সেদিন ছিল 22শে নভেম্বর, রাত 9:14। WGN টিভিতে স্পোর্টস নিউজ চলছিল। হঠাৎ সম্প্রচারের মাঝখানে অদ্ভুত সমস্যা দেখা দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিউজ অদৃশ্য। পর্দায় দেখা গেল এমন একজনকে যাকে দেখে মনে হচ্ছিল জনপ্রিয় টিভি চরিত্র ম্যাক্স হেডরুমের মতো দেখতে। পেছনে ছিল ধাতব ঢেউয়ের মতো চলমান ব্যাকগ্রাউন্ড। লোকটি ক্যামেরার দিকে তাকিয়ে কিছু অদ্ভুত বলতে শুরু করলো। কেউ কিছুই বুঝে ওঠার আগে প্রায় 25 সেকেন্ড পর সম্প্রচার আবার স্বাভাবিক হয়ে গেল। সবাই ভেবেছিল হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু আসল ঘটনা তখনও শুরুই হয়নি। এর ঠিক 2 ঘন্টা পর, রাত 11:15 প্রায়, এবার লক্ষ্য ছিল আরেকটি টিভি স্টেশন WTTW, কিন্তু এবার প্রস্তুতি ছিল অনেক বেশি। হাইজ্যাকার প্রায় 1.5 মিনিট ধরে সম্প্রচার নিয়ন্ত্রণে রেখেছিল। সে অদ্ভুত ভঙ্গিতে কথা বলে, কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো টেলিভিশন সংস্কৃতিকে ব্যঙ্গ করে, কখনো সম্পূর্ণ অর্থহীন আচরণও করে। ভিডিওটি যত এগোয়, পরিস্থিতি ততই অস্বস্তিকর হয়ে ওঠে। শেষের দিকে দেখা যায় ক্যামেরার বাইরে থাকা একজন মানুষ, তিনি মাছি মারার প্লাস্টিকের ব্যাট দিয়ে মুখোশধারী ব্যক্তিকে আঘাত করছে। তারপর হঠাৎ সব শেষ। স্টেশন আবার নিজেদের সম্প্রচার ফিরে পায়, কিন্তু তখন পর্যন্ত পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্নটা একটাই, এটা সম্ভব হলো কিভাবে? কারণ 1987 সালে টিভি সম্প্রচার আজকের মতো ইন্টারনেট নির্ভর তো ছিল না। স্টেশনগুলো মাইক্রোওয়েভ রিলে ব্যবহার করত। তদন্তকারীদের ধারণা, কেউ সম্ভবত আরো শক্তিশালী মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে স্টেশনের রিসিভারকে সাময়িকভাবে ওভাররাইড করেছিল। কিন্তু এতে বিশাল সমস্যা ছিল, কারণ এটা করতে হলে জানতে হতো ঠিক কোন ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার হচ্ছে, ঠিক কোথায় রিসিভার বসানো, এবং কিভাবে সঠিক মুহূর্তে আরো শক্তিশালী সিগন্যাল পাঠাতে হয়। তাই এটা কোনো সাধারণ দুষ্টুমি ছিল না, এটা ছিল অত্যন্ত দক্ষ প্রযুক্তিগত একটি কাজ। ঘটনার পর FCC এবং FBI তদন্ত শুরু করে। অনেক বিশেষজ্ঞকে জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন প্রযুক্তিগত সম্ভাবনা পরীক্ষাও করা হয়, কিন্তু কোনো সন্দেহভাজনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই কাউকে গ্রেপ্তারও করা যায়নি। কেউ আনুষ্ঠানিকভাবে এর দায়ও স্বীকার করতে চায়নি। এরপরে 3টি বড় বড় তত্ত্ব সামনে আসে। প্রথম তত্ত্ব, এটি কয়েকজন দক্ষ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারের কাজ, কারণ এমন অপারেশন চালাতে সাধারণ মানুষের দক্ষতা যথেষ্ট ছিল না। দ্বিতীয় তত্ত্ব, এটি ছিল এক ধরনের পারফরম্যান্স আর্ট, টেলিভিশন সংস্কৃতিকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে বানানো একটি অদ্ভুত প্রদর্শনী। তৃতীয় তত্ত্ব, সম্প্রচার ব্যবস্থার ভেতরের কোনো মানুষ ছিল, সেই সিস্টেমের দুর্বলতা জানতো এবং সেই এই ঘটনা ঘটিয়েছিল। তবে আজ পর্যন্ত কোনো তত্ত্বই প্রমাণিত হয়নি। একটা কথা ভেবে দেখুন, যদি 1987 সালে কেউ একটি বড় টিভি স্টেশনের সম্প্রচার দখল করতে পারে, তাহলে সে কে ছিল? তার উদ্দেশ্যই বা কি ছিল? সে কি শুধু মজা করছিল, নাকি সে দেখিয়ে দিতে চেয়েছিল কোনো সিস্টেমই সম্পূর্ণ নিরাপদ নয়? ঘটনার প্রায় 4 দশক কেটে গেছে। প্রযুক্তি বদলেছে, টেলিভিশন বদলেছে, পৃথিবী বদলেছে, কিন্তু ম্যাক্স হেডরুম সিগন্যাল হাইজ্যাকিং এর রহস্য আজও অমীমাংসিত। সম্ভবত এই রহস্যের উত্তর জানেন পৃথিবীর খুব অল্প কয়েকজন, অথবা হয়তো একজনও নয়। আর ঠিক সেই কারণেই এটি এখনো ইতিহাসের
সবচেয়ে বেশি রহস্যময় টেলিভিশন হাইজ্যাকগুলোর মধ্যে একটা। এবারে কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার টিভির পর্দা হঠাৎ বদলে যায় আর সেখানে কেউ আপনার দিকে তাকিয়েই হাসতে থাকে, আপনি কি বুঝতে পারবেন ওটা শুধু একটা ভিডিও নাকি আবার শুরু হয়েছে আরেকটি সিগন্যাল হাইজ্যাকিং এর ঘটনা? কমেন্টের মাধ্যমে আপনার উত্তর জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।